হুমায়রাস স্টোরিতে সবাইকে স্বাগতম। চলে এসেছি আরেকটা ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামা নিয়ে, যেখানে আমাদের পিচ্ছি কিউট গল্পের নায়িকার প্রেমে তার বান্ধবীর আঙ্কেল পড়ে যায়। আর সে আমাদের গল্পের নায়িকাকে পাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছিল। যাই হোক, এখন চলো ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা সুকে দেখানো হয় সে একজন স্ট্রেঞ্জারকে তার কাছে ডাকছিল আর জোর করে তাকে নিজের কাছে করে কিস করছিল। মিস্টার মিংদু সেখানে সুকে বলে, তুমি এখন অনেক ছোট, তোমার এসব কিছু করা উচিত হবে না। কিন্তু সু তাকে আবারও কাছে টানে আর কিস করতে শুরু করে। মিস্টার মিং আরেকবার তাকে সরায় আর বলে, আরেকবার ভেবে চিনতে নাও, হতে পারে পরে তুমি আফসোস করতে পারো। সেখানে সু বলে, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কি আগে কোনো মেয়েকে কিস করনি? এ কথা শোনার পর তো মিস্টার মিং অনেক বেশি রেগে যায় আর তাকে অনেক ডিপলি কিস করতে শুরু করে। সু তাকে সরায় আর বলে, এত জলদি কিসের? সারা রাত তো পড়ে আছে। সেখানে মিস্টার মিং বলে, তুমি আমাকে রাগিয়ে দিয়েছ, এবার তার ফল তোমাকে ভোগ করতেই হবে। তারপর সে তার শার্ট খুলে ফেলে এবং তারা দুজনে একে অপরের সাথে নাইট স্পেন্ড করে। তারপর সকালে যখন সুয়ের জ্ঞান ফিরে, সে অন্য আরেকটা রুমে নিজেকে দেখে পুরাই হতবাক হয়ে যায়। ও তো অবাক হয়ে ভাবছিল, আমি আবার কোনো স্ট্রেঞ্জারের সাথে নাইট স্পেন্ড করে ফেললাম না তো। শুধু বিছানা থেকে ওঠে এবং তার জামা দেখে, তার জামা তো পুরোপুরি ছেঁড়া ছিল। তার জামার এত খারাপ অবস্থা দেখে সে বলে, সে জঙ্গলি ছেলে, আমার জামার এরকম অবস্থা করেছে, এটাই আমার কাছে সব থেকে দামি জামা ছিল, আমি তাকে ছাড়বো না। তখনই মিস্টার মিং সেখানে চলে আসে, তাকে দেখেও তো অনেক লজ্জা পাচ্ছিল। সু বলে, কালকে যা কিছু হয়েছে তুমি ভুলে যাও, কালকে আমাকে কেউ ড্রাগ দিয়েছিল, তাই আমি নেশায় ছিলাম। কিন্তু মিস্টার মিং তার কাছে চলে আসে আর বলে, কালকে রাতে যখন আমি তোমাকে বোঝাচ্ছিলাম এসব কিছু করা উচিত হবে না, তখন তো তুমি আমার একটা কথাও শোনোনি, আর এখন তুমি ইনোসেন্ট হওয়ার নাটক করছো। সু বলে, এরকম কিছুই না, আমি তো বললামই আমি কালকে নেশায় ছিলাম। তখনই সে ভালোভাবে মিস্টার মিংকে দেখে আর পুরোই হতবাক হয়ে যায়, কারণ সে তার সব থেকে প্রিয় বান্ধবী শিশির আঙ্কেল হয়। সু তো ভাবছিল, যদি শিশি জানতে পারে সব কিছু তাহলে সে তো আমাকে মেরেই ফেলবে। সু সেখানে মিস্টার মিংকে কিছু বলতেই যাবে, তার আগে সেখানে ডেলিভারি ম্যান আসে এবং বাইরে নক করছিল। মিং তো শুয়ের জন্য নতুন জামা অর্ডার করেছিল, সেই জামা এনে সে তাকে দেয় আর তাকে জামা চেঞ্জ করতে বলে। তারপর দেখা যায় মিং তার সেক্রেটারিকে বলছিল, কালকে রাতে কেউ সুকে ড্রাগ দিয়েছিল, খোঁজ নাও কে সবকিছু করেছে। তারপর সেখানে সু আসে সেই জামাটা পরে, সেটা মিং তাকে এনে দিয়েছিল আর তাকে জামা দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। আর ও মিস্টার মিংকে বলে, আপনি একেবারেই চিন্তা করবেন না, আমি সেসব কিছুর ব্যাপারে কাউকে বলবো না, আর আপনিও মনে করেন কিছুই হয়নি। তখন তো দেখা যায় মিস্টার মিং তার অনেক কাছে চলে আসে আর বলে, আমি কেন ভয় পাবো, হয়তো তোমার পাওয়া উচিত। যদি শিশির জানতে পারে তার বেস্ট ফ্রেন্ড ড্রাঙ্ক হয়ে তার আঙ্কেলের সাথে নাইট স্পেন্ড করেছে, তাহলে সে তোমাকে আর জীবিত ছাড়বে না। সো ভাবে আঙ্কেল মিং আসলে অনেক বেশি খারাপ, তাই তো শিশি তাকে এত ভয় পায়। সেখানে সো বলে, প্লিজ আঙ্কেল আপনি শিশিকে কিছু বলবেন না, আমি আপনাকে ক্ষতিপূরণ দিতে রাজি। তখন তো মিস্টার মিং বলে, তোমার কাছে কি এরকম আছে যা তুমি আমাকে দিতে পারবে? সো ভাবে আঙ্কেল মিং তো আগে থেকে অনেক বেশি বড়লোক, আর তাকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সাই তো নেই। সেখানে মিস্টার মিং বলে, থাক, আমার কাছে তোমার জন্য আরেকটা কাজ আছে। আর সে কিছু বলতেই যাবে, তার আগে সু বলে, আমি আপনার সাথে সেরকম আর কোনো কাজ করতে পারবো না। সেখানে মিস্টার মিং বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখনই শিশিকে কল করে বলে দিচ্ছি তুমি কালকে আমার সাথে কি কি করেছো। সু বলে, না না প্লিজ শিশিকে কিছু বলবেন না, আমি আপনার দেওয়া কাজ করব। সেখানে মিস্টার মিং তাকে বলে, তুমি আসলে অনেক ভালো একটা মেয়ে। সু তাকে জিজ্ঞেস করে, কিন্তু আমাকে কি কাজ করতে হবে? মিস্টার মিং তো তাকে একেবারে মেরিজ ভিডিওতে নিয়ে যায় এবং তাকে বিয়ে করে ফেলে। সু তো আগামাথা কিছুই বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। সেখানে মিস্টার মিং বলে, তুমি একেবারেই টেনশন নিও না, আমরা কন্ট্যাক্ট ম্যারেজ করেছি, যখনই আমার কাজ শেষ হবে আমরা ডিভোর্স নিয়ে নিব। সেখানে সু বলে, আঙ্কেল আমি আপনার কোনো কথাই শুনবো না, আপনি ধোকা দিয়ে আমাকে বিয়ে করেছেন, তাই আমি আপনার কোনো কাজও করব না। সেখানে মিস্টার মিং বলে, তুমি যদি আমার কথা শুনে কাজ করো আমি তোমাকে 1 মিলিয়ন টাকা দিব। শুধু টাকার কথা শুনে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, প্রতি মাসে 1 মিলিয়ন টাকা, ঠিক আছে, আমি আপনার সব কাজই এখন করব। সেখানে মিস্টার মিং তাকে অবাক হয়ে দেখছিল আর ভাবছিল, এই মেয়েটা অনেক বেশি চালু, টাকার কথা শোনার পরে রাজি হয়ে গেল। হঠাৎ করে সু সেখানে বলে, আমি কিন্তু এই সব কিছু টাকার জন্য করছি না, আপনি আমার বেস্ট ফ্রেন্ডের আঙ্কেল হন, তাই আমি আপনাকে সাহায্য করতে রাজি হয়েছি। মিস্টার মিং বলে, ঠিক আছে, এখন আমার সাথে গাড়িতে চলো। সু তারপর গাড়িতে ছিল আর বলছিল, এখন আমার কি করতে হবে? মিস্টার মিং বলে, এখন তোমাকে আমার ওয়াইফ হয়ে আমার বাড়িতেই থাকতে হবে।
শুধু অবাক হয়ে যায়। মিস্টার মিং বলে, আমার গ্র্যান্ডপার একজন বন্ধু ছিল যে কিছুদিন আগেই মারা গেছে। তার একজন নাতনি ছিল যাকে ছোটবেলায় কয়জন গুন্ডারা কিডন্যাপ করেছিল। মরার সময় গ্র্যান্ডপা হাউ আমার গ্র্যান্ডপার কাছ থেকে প্রমিস নিয়েছিল সে তার নাতনি জিনহিকে খুঁজে তার সাথে আমার বিয়ে করাবে। আমার গ্র্যান্ডপা তার নাতনিকে খোঁজার অনেক চেষ্টা করেছে কিন্তু কোথাও খুঁজে পায়নি। তাই ধীরে ধীরে আমার গ্র্যান্ডপার অবস্থাও অনেকটা খারাপ হয়ে গেছে। তাই আমি চাই তুমি তার সামনে জিনহি হয়ে যাও। সেখানে শুধু সবকিছুই বুঝতে পারে আর তাকে বলে, কিন্তু আমি যদি এরকম ভাবে গ্র্যান্ডপার কাছে যাই সে কি বুঝতে পারবে না আমি চিনহি না। সেখানে মিস্টার মিং বলে, তুমি একদমই চিন্তা করো না, গ্র্যান্ডপা তাকে ছোটবেলায় দেখেছিল তাই সে এখন তোমাকে সন্দেহ করবে না। তারপর মিস্টার মিং তাকে বাড়িতে নিয়ে আসে, শুধু অনেক নার্ভাস। সেখানে সুকি আঙ্কেল অনেক সুন্দরভাবে ওয়েলকাম জানায় আর বলছিল সে কখন থেকে গ্র্যান্ডপা তোমার জন্য অপেক্ষা করছে। তারা দুজনেই ভেতরে যায়। সেখানে গ্র্যান্ডপা অনেক হ্যাপি হয় আর বলে, ফাইনালি তুমি তোমার প্রমিস পূর্ণ করেছো। গ্র্যান্ডপা সুকে তার পাশে বসায় এবং তাকে অনেক দামি দামি উপহার দেয়। সু এত স্বর্ণ গয়না দেখার পর তো পুরাই অবাক হয়ে যায় আর কামড় দিয়ে দেখছিল এগুলো কি আসল নাকি। সেখানে গ্র্যান্ডপা বলে, তোমার দাদা আর আমি মিলে এই গোল্ডগুলো কিনেছিলাম, তখন তো তুমি অনেক ছোট ছিলে, তখন থেকে আমি তোমার জন্য এই সব কিছু রেখে দিয়েছিলাম। তার এই কথা শুনে সু অনেক হ্যাপি হয় কিন্তু সে বলে, না গ্র্যান্ডপা, আমি এগুলো রাখতে পারবো না। সেখানে গ্র্যান্ডপা বলে, আজ থেকে তুমি আমার নাতি বউ, তাই এখন থেকে এসব কিছু তোমার। সু তারপরেও বারবার নিষেধ করছিল। তখন তো মিস্টার ম্যাং বলে, তুমি কি বুঝতে পারছো না গ্র্যান্ডপা তোমাকে কি বলছে? এখন থেকে তুমি এই পরিবারের বউ, তাই এই পরিবারের সবকিছুই এখন তোমার। সেখানে গ্র্যান্ডপা বলে, অনেক হয়েছে, এবার তোমরা রুমে যাও, আজকে তোমাদের ফার্স্ট নাইট, তোমরা আজকে এখানেই থাকবে। গ্র্যান্ডপা এরকম ভাবেই দুজনকে উপরে পাঠিয়ে দেয় আর আঙ্কেলকে বলে নজরদারি করতে। অন্যদিকে শোরুমে বলছিল, যদি গ্র্যান্ডপা আমাদের রহস্যের ব্যাপারে জানতে পেরে যায় তাহলে কি হবে। মিস্টার মিং বলে, যদি আমাদের কোনো ভুল না হয় তাহলে গ্র্যান্ডপা কিছুই বুঝতে পারবে না, কিন্তু এরকম কিছু করো না যাতে গ্র্যান্ডপার সন্দেহ হয়। আমার অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তাই আমার যেতে হবে। কথা বলে সে যখন দরজার সামনে যায়, আঙ্কেল শুধু সেখানে দরজা লাগিয়ে দিয়েছিল তাই সে আর বের হতে পারছিল না। সেখানে আঙ্কেল বলে, আজকে তোমাদের ফার্স্ট নাইট, তাই তোমরা আজকে এখানেই থাকবে, কোথাও যেতে পারবে না। মিস্টার মিং তো অনেক পেরেশান হয়ে যায়। তখনই তার মাথার মধ্যে একটা আইডিয়া আসে। সে তো সুকে নিয়ে একেবারে বিছানায় চলে যায় আর সে তো সুয়ের অনেক কাছে চলে আসে তাকে কিস করার জন্য। সু তো সেখানে একেবারে চোখ বন্ধ করেছিল। সু এরকম করছিল দেখে তার তো অনেক বেশি হাসি পাচ্ছিল। ও বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমার সাথে দ্বিতীয়বার সেসব কিছু আর করতে চাও না, কিন্তু এখন তোমাকে দেখে তো অন্য কিছুই মনে হচ্ছে। এ কথা বলে সে সুয়ের কাছে আসার চেষ্টা করে। সু তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, তোমার মতো বৃদ্ধ লোকদেরকে আমার একেবারেই পছন্দ না, আর আমি দ্বিতীয়বার তোমার সাথে সেই সব কিছু আর করবো না। মিস্টার মিং তো সে জায়গায় তাকে ধরে ফেলে আর বলে, আমিও চাই না, কিন্তু গ্র্যান্ডপা এবং আঙ্কেলকে বিশ্বাস করানোর জন্য আমাদের তো ড্রামা করতে হবে। তারপর তারা তো সেই জায়গায় আজব আওয়াজ বের করতে শুরু করে। সেখানে আঙ্কেল মনে করে তাদের মধ্যে সবকিছুই হচ্ছে, তাই সেও চলে যায়। অন্যদিকে দেখা যায় সু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল যেখানে সে মিংয়ের সাথে রোমান্স করছিল। সেখানে মিস্টার মিংকে দেখানো হয় যে মিটিং করছিল। সে যখন মিটিংয়ে ছিল তখনই সেখানে শোয়ের জোরে আওয়াজ পাওয়া যায়, তাই সে ল্যাপটপ বন্ধ করে শোয়ের কাছে যায় আর সে সুকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কেন সারা রাত না ঘুমিয়ে আমার নামই নিয়েছিলে? ও তো লজ্জায় পড়ে যায় আর বলে, না তো কিছু হয়নি। সেখানে মিস্টার মিং তার অনেক কাছে চলে আসে আর বলে, তোমার ভয় পাওয়ার প্রয়োজন নেই, তোমার যদি আমাকে পছন্দ হয় বলতে পারো। সে তো সুকে কিস করতেই যাচ্ছিল কিন্তু সে হঠাৎ করেই থেমে যায় আর বলে, আমি তো মজা করছিলাম, তুমি তো আমার টাইপের না। সেখানে সুতো রেখে যায় আর বলে, তুমি নিজেকে কি মনে করো, আমি তোমার থেকেও অনেক হ্যান্ডসাম ছেলে দেখেছি। মিং তার কথা শুনে স্মাইল করতে শুরু করে। তারপরে সিনে দেখানো হয় তারা একসাথে খাবার খাচ্ছিল। গ্র্যান্ডপা সেখানে তাকে কার্ড দেয়, যে কার্ডের টাকার পরিমাণ অনেক বেশি ছিল। শুধু নিতে চাচ্ছিল না, কিন্তু গ্র্যান্ডপা তাকে জোর করে ধরিয়ে দেয় আর সে মিংকে বলে, আজকে তুমি অফিস থেকে ছুটি নিয়ে সুকে কোথাও ঘুরতে নিয়ে যাও। তারপর গ্র্যান্ডপা এবং আঙ্কেল তো চলে যায়। তাদের যাওয়ার পর সু বলছিল, আপনার গ্র্যান্ডপার কথা শোনার কোনো প্রয়োজন নেই, আপনি অফিসে যান, তাছাড়া আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে তাই আমি আপনার সাথে যেতে পারবো না। মিস্টার মিং বলে, আমরা দাদার কথা এরকম ভাবে ইগনোর করতে পারি না, কিন্তু সু তার কথা একেবারেই শোনে না আর টুপ করে পালিয়ে যায়। তারপর দেখা যায় শুধু শিশির সাথে একটা ক্লাবে ছিল। শিশি তাকে জিজ্ঞেস করে, তুমি কেন তোমার মায়ের বাড়ি ছেড়েছ? সু বলে, মিসেস জিয়াং আমার আসল মা না, আগে তার মেয়ে হারিয়ে গিয়েছিল তাই তার কষ্ট ভুলতে সে আমাকে অ্যাডপ্ট করেছিল,
কিন্তু এখন তার মেয়ে ফিরে এসেছে, তাই তার আমার আর কোনো প্রয়োজন নেই। শিশির তার জন্য অনেক খারাপ লাগে। ও বলে, কোনো ব্যাপার না, তুমি এখন আমার সাথে আমার বাড়িতেই থাকতে পারো। কিন্তু সু তাকে তাড়াতাড়ি করে নিষেধ করে আর বলে, আমি আমার জন্য নতুন বাড়ি নিয়ে নিয়েছি, তাই তোমার আমার জন্য চিন্তা করতে হবে না। শিশি বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা একসাথে এনজয় করি। শিশি তখন অনেকগুলো মেল মডেলকে হায়ার করে আর সে সুকে বলছিল, তুমি সবার মধ্যে একজনকে চুজ করতে পারো, তাদের সার্ভিস অনেক বেশি ভালো। সু বলে, তুমি সব কিছু কি বলছো? আমি তো এরকম কিছুই করব না। সেখানে সিসি বলে, এত লজ্জা পাওয়ার কি হয়েছে, তুমি তার চেস্ট দেখো, সে কত বেশি ফিট। তুমি যদি আমার কথা শুনো, তুমি তাকে রুমে নিয়ে যাও এবং মজা করো, এতে তোমার ফ্রাস্ট্রেশন পুরাই শেষ হয়ে যাবে। আরও তো জোর করে শুয়ের হাত ধরে তাকে টাচ করা ছিল। তখনই সেখানে মিস্টার মিং চলে আসে। তারা দুজনেই তো ভয় পেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট সব মডেলদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। শিশি তো ভয় পেয়ে যায় আর বলে, আঙ্কেল, তাদের সবাইকে সু হায়ার করেছিল, আমি তো সেই মেল মডেলের মধ্যে কাউকেই চিনি না। সু তো শকড হয়ে যায় আর বলে, তুমি কেন আমাকে ফাঁসাচ্ছ? সেখানে শিশি তাকে আস্তে করে বলে, আমার আঙ্কেল অনেক বেশি স্ট্রিক্ট, সে যদি জানতে পারে আমি এসব কাজ করেছি, সে তো অনেক বেশি রেগে যাবে আর আমাকে জীবিত ছাড়বে না। আর দেখো, সে তোমাকে কিছুই বলবে না, তাই তুমি সব দোষ তোমার উপরে নিয়ে নাও। সেখানে মিস্টার মিং বলে, সবাইকে যদি সু হায়ার করে থাকে, তুমি এখানে কি করছো? শিশি বলে, সে ধোঁকা দিয়ে আমাকে এখানে ডেকেছিল, আমি তো জানতামই না সে এখানে মেল মডেলদের সাথে এনজয় করছিল। আমি যদি জানতাম, আমি এখানে কখনোই আসতাম না। মিং তো অ্যাসিস্ট্যান্টকে বলে, সিসিকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসো। মিং তারপর শুয়ের কাছে আসে। সু তো অনেক ভয় পেয়ে যায়। ও তো ভয়ে ভয়ে বলছিল, এ সব কিছু শিশিই করেছে আর এখন বাঁচতে সব কিছুর নাম আমার উপর দিয়ে দিল। আপনি তো জানেনই আমি এরকম মেয়ে না। সেখানে মিস্টার মিং তাকে কিস করে ফেলে আর বলে, আমি তোমাকে বিশ্বাস করি। শুয়ের দল লজ্জায় পুরো গালই লাল হয়ে যায়। সে তো শুয়ের হাত ধরে তাকে বাড়িতে নিয়ে যায়। তারা দুজনে যখন বাড়িতে যায়, সেখানে দেখতে পায় জিনির ছোট বোন সেখানে এসেছে আর এই মেয়েটার নাম জুলি ছিল। সেখানে মিস্টার মিং ভাবছিল সে হয়তো গ্র্যান্ডপাকে সব বলে দিয়েছে যে সু আসলে জিনহি না। সেখানে গ্র্যান্ডপা তো সুকে বলছিল, এটা হচ্ছে জুলি, তোমার ছোট বোন। জুলি তো সেখানে সুকে অনেক জোরে চড় মারে। সেখানে জুলি বলে, সে আমার বোন না, সে আপনাকে মিথ্যা বলেছে। কিন্তু মিস্টার মিং সেখানে বলে, সে তোমার আসল বোন, আমি নিজে ইনভেস্টিগেশন করেছি। সেখানে জুলি বলে, যদি এরকমই হয়, আমি তার ডিএনএ টেস্ট করাতে চাই, তাহলে আমরা জানতে পারবো সে কি সত্য বলছে নাকি মিথ্যা। ও তো শুয়ের হাত ধরে তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সু তখন জোরে তাকে চড় মারে আর বলে, আমি আমার পরিচয়ের সার্টিফিকেট তোমার মতো খারাপ মেয়ের কাছ থেকে চাই না। ততক্ষণে সেখানে গ্র্যান্ডপার অবস্থাও অনেকটা খারাপ হয়ে যায়, তাই তাকে উপরে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে মিস্টার মিং তো অনেক বেশি রেগে যায় এবং জুলির গলা চেপে ধরে আর তাকে রেগে বলছিল, তোমার এত সাহস কিভাবে হলো দ্বিতীয়বার আমার বাড়িতে আসার? সেখানে জুলি বলে, আমার বোন তো মারা গেছে আর ওয়াদা মোতাবেক তোমার তো আমাকে বিয়ে করতে হবে। মিং তো রেগে যায় আর বলে, এরকম কিছুই হবে না, তুমি যদি পরের বার গ্র্যান্ডপার কাছে এসে এত ড্রামা বা ফালতু কথাবার্তা বলো, আমি তোমাকে ছাড়বো না। জুলি ভয় পেয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি গ্র্যান্ডপার সামনে এসব কথাবার্তা আর বলবো না। মিস্টার মিং তখন জুলিকে ছেড়ে সুকে নিয়ে চলে যায়। সেখানে জুলি তো অনেক বেশি রেগে যায়। সকালে সু যখন স্কুলে যাবে, তার কাছে জুলি আসে আর মিস্টার মিং এর কাছ থেকে দূরে যাওয়ার জন্য তাকে অনেকগুলো টাকা অফার করে। সু তাকে নিষেধ করে দেয়, এই কারণে সে তো অনেক রেগে যায়। ও তো শুয়ের হাত চেপে ধরে আর বলে, মিস্টার মিং শুধুমাত্র আমার, যে কোনো মূল্যে আমি তাকে পেয়ে ছাড়বো। যদি এর জন্য আমার তোমাকে সরাতেও হয়, তাহলে আমি তোমাকে সরাবো। শুধু রেখে তাকে অনেক জোরে চড় মারে আর তাকে বলে, তুমি এখনো আমাকে ভালোভাবে চিনো না, আর তার চুল চেপে ধরেছিল। আর সে জুলিকে বলছিল, যদি পরে আবার ওয়াশ আমাকে ভয় দেখাতে, আমি তোমাকে ভূত বানিয়ে ছেড়ে দিব। তারপরও শিশির সাথে কলেজে যায়। সেখানে শিশির ভাই কিম তার কাছে আসে। সু তাকে দেখার পর চিনতে পারে না। সেখানে সিসি বলে, সে আমার ভাই হয়, তোমার কি মনে নেই আমরা ছোটবেলায় একসাথে খেলা করতাম? তখন সুয়েরও মনে পড়ে। তারপর তারা তিনজন মিলে একটা ক্যাফেতে যায়। কিম তো সেখানে সুয়ের সাথে রোমান্টিক কথা বলার চেষ্টা করে। শিশি তার ভাই কিমকে বলে, সু সেরকম মেয়ে না, তাই তার ওপর লাইন মারার একেবারেই চেষ্টা করবে না। এখানে আমরা জানতে পারি কিম আসলে সুকে পছন্দ করত। তারা যখন সেখানে কথাবার্তা বলছিল, তখনই মিস্টার মিং সেখানে চলে আসে। কিম বলে, আঙ্কেল, আপনি এখানে কি করছেন? সেখানে মিস্টার মিং বলে, আমি এখান দিয়েই যাচ্ছিলাম, তোমাকে দেখতে পারলাম আর জানতে পেরেছি তুমি আজকে অ্যাব্রোড থেকে ফিরেছো। তখন তো কিম তার আঙ্কেলকে খাবার খাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু মিস্টার মিং বলে, আমার কাজ আছে আর চলে যায়। তার কিছুক্ষণ পর শিশি এবং কিম গাড়ি দিয়ে চলে যাচ্ছিল। তারা সুকেও আসতে বলছিল। সু বলে, না, আমার জরুরি কাজ আছে।
তখন তারা চলে যায়। তাদের যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে মিস্টার মিং আসে তাকে নেওয়ার জন্য। এখানে আমাদের সিন কাট হয় এবং আমরা শোয়ের স্টেপ সিস্টার ডেইজিকে দেখতে পাই। সে তার এরকম অবস্থা দেখে পুরাই অবাক হয়ে যায়। তার পাশে একটা ছেলে ছিল আর তাকে বলে, তুমি কালকে রাতে আমাকে অনেক খুশি করেছো, তাই আমি ভেবে নিয়েছি আমি তোমাকেই বিয়ে করব। ডেইজি তো রেখে যায়, কিন্তু ছেলেটা বলে, আমি তোমার বদলে 1000 ইউয়ান দিয়েছি, এখন তো তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। ডেইজি তো সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সে ছেলের মা আসে এবং তাকে ধরে নিয়ে যায়। এসব কিছু শো মিস্টার মিং এর সাথে দেখছিল। সেখানে শো বলে সে আমার স্টেপ সিস্টার হয়, আমাদের তাকে সাহায্য করা উচিত। কিন্তু মিস্টার মিং বলে, সেদিন তোমাকে সেই ড্রাগ দিয়েছিল, তাই সেদিন সে তোমার সাথে যা করতে চেয়েছিল আমি তার সাথে তাই করিয়েছি। শো তো এখন বুঝতে পারে ডেইজি আসলে কত খারাপ। অন্যদিকে কিমকে দেখানো হয় যে তার গ্র্যান্ডপার সেবা করছিল, আর সে গ্র্যান্ডপাকে বলে, আমার একটা মেয়েকে অনেক পছন্দ। গ্র্যান্ডপা খুশি হয়ে যায় আর বলে, তাড়াতাড়ি করে সে মেয়ের নাম আমাকে বলো, আমি এখনই বিয়ের সম্বন্ধ নিয়ে সে বাড়িতে যাচ্ছি। কিম যখন হ্যাপি হয়ে শুয়ের নাম বলতেই যাবে, তার আগে সেখানে মিং শুকে নিয়ে চলে আসে। গ্র্যান্ডপা কিমকে বলে, সে তোমার আন্টি হয়। কিম তো এই কথা জানার পর পুরাই শকডে চলে যায়। তারপর সে শুকে বাইরে নিয়ে যায়। ও তো শুকে জিজ্ঞেস করে, এসব কিছু কি চলছে, তুমি আঙ্কেল ম্যাংকে কিভাবে বিয়ে করতে পারো? সে তোমার থেকে বয়সে কত বেশি বড়, আর তোমার তো মাত্র 18 বছর। শো বলে, এই বিয়ে আসল না, আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। তারপর শু তাকে সবকিছু বুঝিয়ে বলে। কিম শুকে বলে, তুমি 1 নাম্বারের বোকা, তুমি এত সহজে আমার আঙ্কেলের কথায় চলে এসেছ। তুমি তো জানোই না আঙ্কেল মিং কোন টাইপের ছেলে। সেখানে কিম আর কিছু বলতেই যাবে, তার আগে সেখানে মিং চলে আসে আর শুকে নিয়ে চলে যায়। মিং তো শুকে তার রুমে নিয়ে আসে, তার হাত বেঁধে ফেলে আর তাকে ফোর্সফুলি কিস করতে শুরু করে। শু তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি সব কিছু কি করছো? মিস্টার মিং বলে, তুমি বাইরে কিমের সাথে কি করছিলে? তুমি কি আমাকে চিট করছো? শো বলে, সেরকম কিছুই না, সে আমার ভালো একজন বন্ধু হয়। কিন্তু মিং তার কথাই বিশ্বাস করে না আর তাকে আবারও জোর করে কিস করতে শুরু করে। ড্রামাটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও। শো তাকে কোনো রকম ভাবে সরায় আর বলে, তুমি যদি আবার আমার সাথে জোর করার চেষ্টা করো আমি আমাদের কন্ট্রাক্ট ভেঙে ফেলবো। মিং বলে, ঠিক আছে, আমি এরকম কিছুই করব না, কিন্তু তোমারও কিমের কাছ থেকে দূরে থাকতে হবে। তারপরের দিন শু মিস্টার মিং এর কোম্পানিতে যায়। তার কাছে কিম চলে আসে আর তাকে প্রপোজ করে দেয়। সে তো শুকে বলছিল, আঙ্কেল মিং এর অনেক বয়স হয়ে গেছে, সে তোমাকে খুশি রাখতে পারবে না, তাই তুমি আঙ্কেলকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নাও। শু তো পুরো শকড হয়ে যায় আর বলে, তুমি এসব কি বলছো? আমি কখনো তোমার ব্যাপারে সেসব ভাবনা ভাবিনি। সেখানে কিম বলে, আমি তোমাকে পছন্দ করি, তাই তো আমি জিম জয়েন করেছি। আমি তোমাকে প্রমিস করছি আঙ্কেল মিং এর থেকেও বেশি হ্যাপি আমি তোমাকে রাখবো। সেখানে মিস্টার মিং চলে আসে আর তাকে হাত ধরে নিয়ে যায়, আর সে আবারও ফোর্সফুলি তাকে কিস করতে শুরু করে। আর সে শুকে বলছিল, তুমি যদি আবারও কিমের সাথে কথা বলো আমার থেকে খারাপ কেউ হবে না। তারপর দেখা যায় মিস্টার মিং শুকে নিয়ে বাড়িতে যায়। সেখানে তো শিশি ছিল। শো তো লুকাতে শুরু করে। শিশি বলে, লুকানোর কোনো প্রয়োজন নেই, আমি সব জানতে পেরে গেছি। ও তো শুকে মারতে চাচ্ছিল, কিন্তু মিং তো সামনে ছিল। সে তো শিশিকে ওয়ার্নিং দেয়, সে এখন তোমার আন্টি হয়, তার সাথে অসম্মানজনক কিছু করলে আমি তোমাকে ছাড়বো না। শিশি সরি বলে আর বলে তার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে, আর তাকে নিয়ে যায়। শুধু শিশির কাছে ক্ষমা চায় এবং তাকে সবকিছুই খুলে বলে। শিশিও তাকে ক্ষমা করে দেয় আর সে যাতে তার কাছ থেকে কিছু না লুকায় এ কথা বলে। তারপরে সিনে দেখানো হয় শুয়ের দত্তক মা যে ছিল মিসেস জিয়াং, সে এসে গ্র্যান্ডপাকে সবকিছু বলে দেয়। গ্র্যান্ডপা তার কথা শুনে বুঝতে পারে জুলি সেদিন সব সত্যই বলেছিল। সেখানে শুয়ের মা বলছিল, শু আপনাকে মিথ্যা বলেছে, তাই তাকে বাড়ি থেকে বের করে দিন। সেখানে মিস্টার মিংও তো গ্র্যান্ডপাকে বলে তার কোনো কথাই বিশ্বাস করবেন না। সে তো অনেক বছর শুকে মিথ্যা বলেছে যে সুই তার মেয়ে, আর যখন তার আসল মেয়ে ফিরে এসেছে তখন সে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সেখানে জলি আসে আর বলে, শু আমার আসল বায়োলজিক্যাল বোন না, সে শুধুমাত্র টাকার জন্য আমার বোনের জায়গা নিতে চায়। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি আমাদের ডিএনএ টেস্ট করাতে পারেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শু আসলে অনেক ধোঁকাবাজ একটা মেয়ে। শু বুঝতে পারে এখন সবকিছু সবার সামনে চলে আসবে, তাই সে মিংকে বলে সবকিছু বলে দিতে। কিন্তু সেখানে গ্র্যান্ডপা তার দত্তক মাকে বলছিল, যদিও শু আমাদের আগে মিথ্যা বলেছিল তারপরেও সে এখন আমার পরিবারের বউ হয়, সে আমার নাতির ওয়াইফ। শু আর মিস্টার মিং তো পুরোই অবাক হয়ে যায়। সেখানে গ্র্যান্ডপা বলে, আমি প্রথমেই সবকিছু বুঝতে পেরেছিলাম, আমি চাই না আমার জন্য আমার গ্র্যান্ডসন সবসময় কুমার থাকুক।
মিসেস জিয়াং এর প্ল্যানিং তো পুরাই ফ্লপ হয়ে যায়। তখন তো সে ইচ্ছে করে ড্রামা করতে শুরু করে আর বলে, আমি 2 বছর আগে লি পরিবারের বড় ছেলে ডংয়ের সাথে তোমার বিয়ে ফিক্স করে দিয়েছি। এখন তুমি যদি ডংকে বিয়ে না করো, তোমার জায়গায় ডেইজিকে তাকে বিয়ে করতে হবে। আর তুমি তো ডেইজিকে জানোই, আমি যদি সে পাগল ছেলের সাথে তার বিয়ে দেই, সে তো একেবারে সুইসাইড করে ফেলবে। সেখানে মিস্টার মিং বলে, আপনি লি পরিবারের কাছ থেকে যত টাকা পয়সা নিয়েছেন আমি সে টাকা ফেরত দিয়ে দিব। তখনই সেখানে দত্তক মা বলছিল, কিন্তু লি পরিবার সে টাকা ফেরত নিতে রাজি না। তারা শুধু তাদের অকর্মা ছেলেকে বিয়ে দিতে চায়, কিন্তু তার অসুখের কারণে কোনো মেয়ে তাকে বিয়ে করতে চায় না। এ কথা শোনার পর তো গ্র্যান্ডপা রেগে যায় আর তাকে বলছিল, তোমার যদি সে পাগল ছেলের এতই চিন্তা হয়, নিজের মেয়ের সাথে তার বিয়ে দাও। আর তার দত্তক মাকে ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেয়। অন্যদিকে সুয়ের দত্তক মাকে ডেজি এসে বলছিল, আপনি সে অনাথ মেয়েটাকে এত বছর ধরে পালন পোষণ করেছেন, তারপরেও সে আপনাকে নিষেধ করে দিয়েছে। তার মা বলে, তুমি চিন্তা করো না, আমি মিসেস লি এর সাথে কথা বলেছি। সু যদি সুন্দর মতো তার কথা না শুনে তারা জোর করে তাকে তুলে নিয়ে যাবে। তারপর মিসেস লিকে দেখানো হয় যে তার পাগল ছেলেকে নিয়ে সুয়ের স্কুলে চলে আসে, কলেজ আর কি। তারপর ড্রামা করতে শুরু করে। সে তো সুকে ধরে আর বলছিল, তোমার মা আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে, এবার তোমার তো আমার ছেলেকে বিয়ে করতে হবে। আর সে সুকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সুও তো কম ছিল না, তাকে ধাক্কা দিয়ে বসে আর বলে, তোমার টাকা মিসেস জিয়াং নিয়েছে, তাই তুমি তার আসল মেয়ে ডেইজির কাছে যাও এবং তোমার অকর্মা ছেলের বিয়ে করাও। তাছাড়া সে আমার আসল মা না, আমার কোনো কিছুই যায় আসে না। মিসেস লি তো অবাক হয়ে যায় আর বলে, তুমি কি সত্যি তার আসল মেয়ে না? তুমি আবার আমাদের মিথ্যা বলছো না তো? বং বলে, হ্যাঁ মা, সে ঠিকই বলছে। তাছাড়া আমি ডেইজিকে ভালোবাসি আর আমি তো ডেইজিকেই বিয়ে করতে চাই। ততক্ষণে মিসেস জিয়াং চলে আসে আর তাকে দেখার পর তো ডং এর মা অনেক বেশি রেগে যায় আর সে তাকে ধরে বলছিল, তুমি যদি ডেইজির সাথে আমার ছেলের বিয়ে না করাও, আমি তোমাদের মা মেয়েকে দুজনকেই জেলে পাঠিয়ে দিব। ততক্ষণে ডেইজিও চলে আসে, তারা তিনজনই ফাইটিং করতে শুরু করে। মিস্টার মিং তো সুকে সেখান থেকে নিয়ে যায়। সু গাড়িতে বসেছিল আর বলছিল, তারা তো আমার রেপুটেশন পুরো খারাপ করে দিয়েছে, কি জানি কলেজের সবাই কি ভাবছে। সেখানে মিস্টার মিং বলে, তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার ফ্রেন্ডদেরকে সবাইকে জানাতে পারো তুমি আমার ওয়াইফ, তাহলেই তো কলেজে কেউ তোমাকে হার্ট করতে পারবে না। কিন্তু সু বলে, না, আমি এরকম করতে পারবো না। তখন তো মিস্টার মিং তার অনেক কাছে চলে আসে আর তাকে বলে, কেন পারবে না? তোমার কি আমার সাথে কোনো সমস্যা আছে, নাকি তুমি অন্য কাউকে পছন্দ করো? শুধু কিছুই বলতে পারছিল না। তখন তো মিস্টার মিং তাকে অনেক রোমান্টিকলি কিস করতে শুরু করে। তখনই দুজনের মুড খারাপ করতে চলে আসে জুলি। তাকে দেখার পর তো মিং অনেক রেগে যায়, কিন্তু শুধু এই সুযোগে চলে যায়। জুলি সেখানে সুকে বলছিল, আমার তোমার একটা সাহায্যের প্রয়োজন, আর সে সুকে সেখান থেকে নিয়ে যায়। মিস্টার মিং তো হতবাক হয়ে যায়, তার অ্যাসিস্ট্যান্টকে বলে, হঠাৎ করে জুলির আবার কি হয়ে গেল? সে তো সুকে শত্রু মনে করতো, তাহলে আজকে কি হয়ে গেছে? সেখানে অ্যাসিস্ট্যান্ট বলে, আমি তো বেশি কিছু জানি না, কিন্তু যখন থেকে সে জানতে পেরেছে মিসেস জিয়াং সুকে অ্যাডপ্ট করেছিল, তার মনে হচ্ছে সে তার বোন হতে পারে। কালকে জুলি তার মায়ের সাথে কথা বলছিল আর আমি শুনতে পেয়েছি তার বোনের পেছনে নাকি একটা তিল ছিল। এখানে আমাদের সিন কাট হয়, আমরা সুয়ের সিনিয়র ঝাওকে দেখতে পাই। ও তো সুকে একটা ক্যাফেতে ডাকে দেখা করার জন্য, আর সে সুকে একেবারে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। কিন্তু সু বলে, আমার আগেই বিয়ে হয়ে গেছে, কিন্তু সেখানে তার কিছুই যায় আসছিল না। ঝাও তো সুকে বলছিল, মিস্টার মিং তোমার থেকে বয়সে অনেক বড়, সে তোমাকে হ্যাপি রাখতে পারবে না। অন্যদিকে মিস্টার মিং তার অ্যাসিস্ট্যান্টের সাথে সবকিছুই শুনছিল। মিস্টার মিং তো এসব শুনে অনেক রেগে যায় আর বলছিল, না, সু আমাকে ছাড়তে পারে না, আর সে হাইপার হয়ে ক্যাফেতে চলে যায়। অন্যদিকে সু ঝাওকে বলছিল, মিস্টার মিং অনেক ভালো একজন মানুষ, যদিও আমরা কন্ট্যাক্ট ম্যারেজ করেছি, আমি তাকে ছাড়তে পারবো না, কারণ এখন আমি তাকে ভালোবাসি। এই কথা বলার পর তো সে চলে যায়। সেখানে মিস্টার মিং তো তাকে একটা রুমের মধ্যে টান দিয়ে রেখে দেয় আর সুকে জিজ্ঞেস করে, তুমি ঝাওয়ের সাথে কি কথা বলছিলে? সু কিছু বলতেই যাবে তার আগে সে তাকে কিস করতে শুরু করে আর বলে, আমি সবই শুনে ফেলেছি। তারপর তো সে সুকে একেবারে তার কোলে তুলে নেয় আর তাদের ভালোবাসা কোনো বাধাই মানছিল না। শুধু মিস্টার মিংকে বলছিল, আমরা এখানে এসব কিছু করতে পারবো না, কেউ যদি আমাদের একসাথে এরকম অবস্থায় দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। মিস্টার মিং বলে, এতে কি সমস্যা? দেখে ফেললো, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আমাদের যা ইচ্ছা আমরা তাই করতে পারি। তারপর সে তো সুকে বাড়িতে নিয়ে আসে এবং তাদের রোমান্স আবারও শুরু হয়ে যায়। সেখানে মিস্টার মিং তাকে বলে, আমার শরীর থেকে কামের দুর্গন্ধ আসছে, আমি গোসল করে তারপর আসছি, তুমি এখানে ওয়েট করো। তখন আর কি, সে শাওয়ার নিতে চলে যায়। সু যখন বুঝতে পারে সে এখন বাইরে চলে আসবে, সে তো ঘুমানোর নাটক করছিল। কিছুক্ষণ পর মিস্টার মিমো সেখানে চলে আসে। সু যে এসব কিছু ড্রামা করছে সে তো বুঝতেই পারে আর তার আবারও কাছে আসতে শুরু করে।
এরকম ভাবে তারা রাত কাটায়। তারপরের দিন সকালে জুলি তার কাছে আসে এবং সুকে তার সাথে করে নিয়ে যায়। সু তো জুলিকে জিজ্ঞেস করে, তোমার ব্যবহার এত চেঞ্জ কিভাবে হলো? তুমি তো আগে আমাকে মারতে চাচ্ছিলে আর এখন আমার সাথে এত ভালো ব্যবহার করছো। সেখানে জুলি বলে, তোমাকে দেখলে আমার বোনের কথা মনে পড়ে, তাই এখন আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। সু বলে, কেন, তুমি কি এখন মিস্টার ম্যাংকে পছন্দ করো না? তুমি তো আগে তাকে পছন্দ করতে। সেখানে জুলি বলে, সেরকম কিছুই না, আমি আসলে তোমাকে বাড়ি থেকে বের করতে চেয়েছিলাম, তাই সেসব বলেছি। তারপর সে সুকে বলে, আমি আসলে শিশির ভাইকে পছন্দ করি। সু তো অনেক হ্যাপি হয়ে যায়। সেখানে জুলি বলে, আজকে আমার মা অ্যাব্রোড থেকে ফিরে আসবে, আমি আমার মা মিসেস হাওয়ের সাথে তোমার দেখা করাতে চাই। তারপর আমাদের মিসেস হাওকে দেখানো হয়। মিস্টার মিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখায় আর বলে, সুই আপনার আসল মেয়ে। এই ব্যাপারে জানার পর সে অনেক হ্যাপি হয় আর বলে, আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাও। অন্যদিকে দেখা যায় সু তার দত্তক মায়ের কাছে যায় আর সে এত বছর ধরে যত টাকা সঞ্চয় করেছে সব টাকা তাকে দেয় আর বলে, অনেক বছর ধরে আমি এই টাকা জমিয়েছি, এই টাকা আপনি মিসেস লিকে দিয়ে দিন আর ডেইজিকে জেল থেকে ছাড়িয়ে আনুন। তার দত্তক মা তাকে জ্বর মারে আর বলে, সবকিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্য মিসেস লি আমার মেয়ের উপর মিথ্যা আরোপ লাগিয়েছে আর ডেইজিকে জেলে পাঠিয়েছে। তুমি তার ছেলেকে বিয়ে করলে এরকম কিছুই হতো না। তখনই সেখানে মিসেস হাও আসে আর তাকে চড় মারে আর সে রেখে তাকে বলে, আজকের পর থেকে আমার মেয়ের কাছেও আসবে না। সু তো কিছু বুঝতে পারে না। সেখানে সেক্রেটারি বলে, মিসেস হাউই আপনার আসল মা। সুকে পেয়ে তার আসল মা অনেক হ্যাপি হয় এবং তার মেয়ের দত্তক মাকে অনেকগুলো টাকা দেয় আর বলে, তুমি এত বছর ধরে তার পালন পোষণ করেছো, এই কারণেই সব টাকা তোমার, কিন্তু আজকের পর থেকে তার সাথে দেখা করার চেষ্টাও করবে না। তার দত্তক মা অনেক হ্যাপি হয় কারণ এখন তার মেয়েকেও সে জেল থেকে বের করতে পারবে। অন্যদিকে সু তার হাজব্যান্ডের কাছে যায়, তাকে জড়িয়ে ধরে সবকিছুই বলে। মিং তো আগে সবকিছু জানতো, কিন্তু সে বলে, জুলি আগেই আমাকে সবকিছু বলেছে। সু তারপর তার বোনের কাছে চলে যায় এবং জুলিকে ধন্যবাদ জানায়। সেখানে জুলি তাকে বলে, বেশি পাম লাগাতে আসবে না, আমি এখনো তোমার প্রতি অনেক রেগে আছি, কারণ তুমি সেদিন আমাকে অনেক জোরে থাপ্পড় মেরেছিলে। অন্যদিকে ডেইজিকে জেল থেকে বের করা হয়েছিল, ও তো বলছিল এ সব কিছু সুয়ের কারণে হয়েছে, আমি তাকে জীবিত ছাড়বো না। তাকে তার মা বোঝাচ্ছিল এরকম কিছুই করো না, কিন্তু সে তার মাকে ধাক্কা দিয়ে চলে যায় সুকে মারতে। অন্যদিকে সু যখন গাড়ি থেকে বের হয় তখনই সেখানে ডেইজি আসে চাকু নিয়ে আর সে সুকে আঘাত করতে যাবে, তার আগে সেখানে তার দত্তক মা চলে আসে সুকে বাঁচাতে। সু তার দত্তক মাকে হসপিটালে নিয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। তারপর আমাদের 2 মাস পরে সিন দেখানো হয় যেখানে অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস আপনার এবং সুয়ের তো বিয়ে হয়ে গেছে, তারপরেও কেন আপনারা আলাদা থাকছেন? সেখানে মিস্টার মিং বলে, কারণ আমার শাশুড়ি চায় তার গ্রাজুয়েশন পর্যন্ত আমরা আলাদাই থাকি। এ কথা বলার পরই তো সে চলে যায়। সেখানে অ্যাসিস্ট্যান্ট ভাবছিল তারা এত সময় ধরে একে অপরের কাছ থেকে দূরে কিভাবে থাকছে, কিন্তু দেখা যায় সে তো সুকে একটা হোটেলে নিয়ে আসে এবং তারা দুজনেই জামা খুলতে শুরু করে আর তারা সে হোটেল রুমে রোমান্স করে। তাদের সব কাজ হয়ে যাওয়ার পর তারা সেখান থেকে চলে যাচ্ছিল। পেছন থেকে 2 জন মেয়ে কথাবার্তা বলছিল তারা প্রতিদিন কেন 1 ঘন্টার জন্য রুম বুক করে, আর তারা তো সবকিছু করার পর চলে যায়। এই মেয়ের বয়স তো অনেক কম মনে হচ্ছে, তার প্যারেন্টস যদি সবকিছুর ব্যাপারে জানতে পারে তাহলে কি হবে? মিস্টার মিং সবকিছু শোনার পর দুজনকেই তার ম্যারেজ সার্টিফিকেট দেখায় আর বলে, আমরা বিবাহিত, তাই আমাদের যা ইচ্ছা আমরা তাই করতে পারি, তোমরা তোমাদের কাজে মনোযোগ দাও। শুধু সেখানে লজ্জায় পড়ে যায়। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।